মহাকাশ থেকে রাতে পৃথিবীর দিকে তাকালে আপনি এক অদ্ভুত দৃশ্য দেখতে পাবেন। এক পাশে চীন আর অন্য পাশে দক্ষিণ কোরিয়া আলোকোজ্জ্বল প্রযুক্তির জোয়ারে ভাসছে। আর ঠিক মাঝখানে অবস্থিত 25 মিলিয়ন মানুষের একটি দেশ রাতের অন্ধকারে পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে আছে। বলছিলাম পৃথিবীর সবচেয়ে গোপনীয় এবং বিচ্ছিন্ন রাষ্ট্র উত্তর কোরিয়া, ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অফ কোরিয়া, DPRK এর কথা। বাইরের বিশ্বের মানুষের কাছে উত্তর কোরিয়া মানেই বিশাল সামরিক প্যারেড, আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল আর প্রেসিডেন্ট কিম জং উনের পারমাণবিক শক্তির মহড়া। কিন্তু এই সামরিক প্রদর্শনী এবং স্যাটেলাইটে দেখা অন্ধকারের আড়ালে থাকা 25 মিলিয়ন সাধারণ মানুষের ভেতরের বাস্তবতা ঠিক কেমন? কিভাবে একটি সমাজতান্ত্রিক এবং একনায়কতন্ত্রের দেশ বছরের পর বছর বিশ্ব অর্থনৈতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও টিকিয়ে রাখা হয়েছে? তাদের দৈনন্দিন জীবনযাত্রা, শিক্ষা, অর্থব্যবস্থা এবং বেঁচে থাকার লড়াইটা ঠিক কতটা কঠিন? আজ আমরা প্রোপাগান্ডার আড়াল সরিয়ে স্যাটেলাইট ডেটা, উত্তর কোরিয়া থেকে পালিয়ে আসা ডিফেক্টরসদের সাক্ষাৎকার এবং আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার অনুসন্ধানী নথিপত্র থেকে উন্মোচন করব উত্তর কোরিয়ার ভেতরের আসল বাস্তবতা। প্রথমেই জানব সংবুন সিস্টেম, জন্মেই ঠিক হয়ে যায় ভাগ্য। উত্তর কোরিয়ার সমাজ সাধারণত কোনো গণতান্ত্রিক বা পুঁজিবাদী সমাজের মতো নয়। এখানে একজন নাগরিকের শিক্ষা, চাকরি, বাসস্থান, এমনকি জীবনযাত্রার মান নির্ভর করে সরকারের তৈরি এক বিতর্কিত সামাজিক শ্রেণীবিন্যাসের উপর, যাকে বলা হয় সংবুন সিস্টেম। 1950-এর দশকের শেষের দিকে কিম ইল সাং এই সংবুন ব্যবস্থা চালু করেন। উত্তর কোরিয়ার জনগণকে মূলত 3টি প্রধান শ্রেণী এবং 51টি উপশ্রেণীতে ভাগ করা হয়েছে। প্রথমেই ক্রস ক্লাস, অর্থাৎ লয়াল বা অনুগত্য শ্রেণী, যারা কিং পরিবারের বিশ্বস্ত, স্বাধীনতা যুদ্ধের যোদ্ধা বা কমিউনিস্ট পার্টির শীর্ষ পদে রয়েছে। তারা পিয়ংইয়ংয়ের আধুনিক শহরে থাকার সুযোগ পায়, পর্যাপ্ত খাবারও পায় এবং সেরা সরকারি চাকরিও পায়। দ্বিতীয় ক্লাস দ্বিধাগ্রস্ত বা সাধারণ শ্রেণী, সাধারণত শ্রমিক ও কৃষক সমাজ, যাদের সরকার কিছুটা সন্দেহের চোখে দেখে। এরা সাধারণত কাজ করে বেঁচে থাকে। তৃতীয়ত হস্টেল ক্লাস, অর্থাৎ শত্রু ভাবাপন্ন শ্রেণী, যাদের পূর্বপুরুষেরা দক্ষিণ কোরিয়ার সমর্থক, ধর্মীয় ব্যক্তিত্ব বা জমিদার ছিল। তাদের সরকারের স্থায়ী শত্রু মনে করা হয়। এদের রাজধানী পিয়ংইয়ংয়ে প্রবেশ নিষিদ্ধ এবং চরম দুর্গম পাহাড়ি এলাকার খনি ও খামারের কঠিন কাজ করতে পাঠানো হয়। অর্থাৎ উত্তর কোরিয়া একজন শিশু কোন পরিবারে জন্ম নিচ্ছে তার উপরই নির্ভর করে সে রাজধানীতে আধুনিক অ্যাপার্টমেন্টে থাকবে নাকি দূরবর্তী গ্রামে অনাহারে দিন কাটাবে। এবার জানব দ্য ইনফরমেশন ব্লকেড অ্যান্ড সার্ভাইলেন্স স্টেট। উত্তর কোরিয়া সরকারকে টিকিয়ে রাখার মূল ভিত্তি হচ্ছে দুটি: এক, চরম তথ্য সেন্সরশিপ এবং দ্বিতীয়ত সর্বব্যাপী নজরদারি। চলুন জানা যাক মিডিয়া ইনসুলেশন, অর্থাৎ উত্তর কোরিয়ায় ইন্টারনেটের আন্তর্জাতিক কোনো অ্যাক্সেস নেই। সেখানে রয়েছে কেবল একটি রাষ্ট্রীয় ইন্টারনেট নেটওয়ার্ক, যাকে বলা হয় কোয়াংইয়ং। এতে রয়েছে মাত্র কয়েকটি সরকারি ওয়েবসাইট ও অনুমোদিত শিক্ষা নেটওয়ার্ক। দেশের সমস্ত রেডিও এবং টেলিভিশন টিউন করা থাকে কেবল সরকারি চ্যানেলে। কেউ যদি ভুলবশত টিউন পরিবর্তন করে বিদেশি রেডিও শোনে, তবে তাকে সরাসরি মৃত্যুদণ্ড বা লেবার ক্যাম্পে পাঠানোর বিধান রয়েছে। দ্বিতীয়ত জানব ইনমিনবান ও গোপন নজরদারি সম্পর্কে। প্রতিটি পাড়া মহল্লা ও অ্যাপার্টমেন্ট ভবনে ইনমিনবান বা পিপলস গ্রুপ নামের একটি মনিটরিং কমিটি থাকে। এর প্রধান সাধারণত একজন বয়স্ক নারী। প্রতি রাতে যে কোনো মুহূর্তে কারো বাড়িতে ঢুকে তল্লাশি চালাতে পারেন। বাড়িতে বিদেশি ড্রামা বা সিনেমার ডিভিডি, USB ড্রাইভ বা অননুমোদিত রেডিও আছে কিনা তা দেখার জন্য। তৃতীয়ত নটেল ও সাউথ কোরিয়ান কালচার চোরাচালান। এত কঠোরতার পরও চীন সীমান্ত দিয়ে চোরাচালান হয়ে ভেতরে ঢুকছে চীনা ও সাউথ কোরিয়ান কে ডাইভারশন, অর্থাৎ কে ড্রামাস, সিনেমা এবং গান। উত্তর কোরিয়ান তরুণরা
চীনা বর্ডার দিয়ে চোরাচালান হয়ে আসা নটেল অর্থাৎ পোর্টেবল চোরাচালানকৃত ভিডিও প্লেয়ার বা ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভের মাধ্যমে লুকিয়ে দক্ষিণ কোরিয়া সিনেমা দেখে বাইরের আধুনিক বিশ্ব সম্পর্কে জানতে পারছে। জাংমাদাং অর্থাৎ ব্ল্যাক মার্কেট ইকোনমি ও বেঁচে থাকার একমাত্র লড়াই। 1990-এর দশকে সোভিয়েত ইউনিয়নের পতনের পর উত্তর কোরিয়া তাদের প্রধান অর্থনৈতিক পৃষ্ঠপোষককে হারায়। এর সাথে যুক্ত হয় তীব্র বন্যা ও খরা। 1994 থেকে 1998 সাল পর্যন্ত চলা এই ভয়াবহ দুর্ভিক্ষকে বলা হয় আরডুয়াস মার্স। এতে প্রায় 3 লাখ থেকে 10 লাখ মানুষ অনাহারে মারা যায়। সরকার যখন খাদ্য রেশনিং দিতে ব্যর্থ হয় তখন উত্তর কোরিয়ার সাধারণ মানুষ নিজেরাই নিজেদের বাঁচানোর জন্য বিকল্প পথ খুঁজে নেয়। আর এভাবেই জন্ম নেয় উত্তর কোরিয়ার ব্ল্যাক মার্কেট বা গোপন বাজার জাংমাদাং। বর্তমানে উত্তর কোরিয়ার প্রাতিষ্ঠানিক অর্থনৈতিক অচল হলেও এই জাংমাদাং বা অনানুষ্ঠানিক মুক্ত বাজারই সাধারণ মানুষের অর্থনীতির মূল চালিকা শক্তি। মহিলারা চায়না সীমান্ত থেকে জামা কাপড়, চাল, সয়াবিন তেল, ঔষধ এবং প্রসাধনী এনে এই বাজারে বিক্রি করে। আশ্চর্যজনক হলেও সত্য, আন্তর্জাতিক ব্যাংক বা অর্থনৈতিক ক্যাশলেস সিস্টেম না থাকায় উত্তর কোরিয়ার 80% অর্থনীতি আজ মার্কিন ডলার এবং চীনা ইউয়ানের উপর টিকে আছে। উত্তর কোরিয়ার নতুন প্রজন্ম, যাদের বলা হয় জাংমাদাং জেনারেশন, তারা কমিউনিস্ট আদর্শের চেয়ে টাকার শক্তিকে বেশি বিশ্বাস করে। এবার জানব নিউক্লিয়ার স্ট্র্যাটেজি অ্যান্ড জিওপলিটিক্যাল বার্গেনিং সম্পর্কে। জনগণ যখন দারিদ্র্য ও নিষেধাজ্ঞার মুখোমুখি তখন প্রশ্ন ওঠে, কিম জং উন কেন কোটি কোটি ডলার খরচ করে পারমাণবিক অস্ত্র এবং আইসিবিএম তৈরি করছেন? এর উত্তর লুকিয়ে আছে উত্তর কোরিয়ার মূল জাতীয় নিরাপত্তা নীতিতে। কিম জং উনের শাসন ব্যবস্থা ইরাকের সাদ্দাম হোসেন এবং লিবিয়ার মুয়াম্মার গাদ্দাফির পতনকে নিখুঁতভাবে বিশ্লেষণ করছে। তারা বিশ্বাস করে পশ্চিমাদের হস্তক্ষেপ এড়ানোর এবং নিজেদের রাজতন্ত্রকে টিকিয়ে রাখার একমাত্র গ্যারান্টি হলো পারমাণবিক প্রতিরোধ ক্ষমতা, অর্থাৎ নিউক্লিয়ার ডিটারেন্স। পারমাণবিক বাজেট ও মিলিটারাইজেশন। উত্তর কোরিয়া তাদের বার্ষিক জিডিপির প্রায় 20 থেকে 25% সামরিক খাতে ব্যয় করে। এটি পৃথিবীর যে কোনো দেশের চেয়ে শতাংশের হিসেবে সর্বোচ্চ। দ্বিতীয়, স্যাংশন ইভেশন ও সাইবার ক্রাইম। জাতিসংঘের আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়াতে উত্তর কোরিয়া নিজস্ব একটি হ্যাকার গ্রুপ তৈরি করেছে, যার নাম লাজারাস গ্রুপ। আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলোর মতে উত্তর কোরিয়া ব্যাংক হ্যাকিং, ক্রিপ্টোকারেন্সি লুণ্ঠন এবং আন্তর্জাতিক ডিজিটাল ডাকাতি করে বছরে কোটি কোটি ডলার আয় করছে, যা তাদের নিউক্লিয়ার প্রোগ্রাম ও কিম পরিবারের লাক্সারি লাইফস্টাইল অর্থায়ন করতে ব্যবহৃত হয়। এছাড়া চীনের সাথে তাদের 880 কিলোমিটার দীর্ঘ বর্ডার দিয়ে অনানুষ্ঠানিক কয়লা ও তেল বাণিজ্য এবং রাশিয়ার সাথে ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে মিসাইল ও গোলাবারুদ সরবরাহের বিনিময়ে উত্তর কোরিয়া অর্থনৈতিক ও সামরিক সহায়তা লাভ করছে। কিন্তু প্রশ্ন থেকে যায়, এই অন্ধকারের শেষ আসলে কোথায়? উত্তর কোরিয়া কোনো সাধারণ দেশ নয়, এটি বিশ্বের বুকে এমন এক ভূ রাজনৈতিক বাস্তবতা যেখানে 20 শতাব্দীর সর্বগ্রাসী একনায়কতন্ত্র এবং 21 শতাব্দীর নিউক্লিয়ার ও সাইবার প্রযুক্তি একসাথে অবস্থান করছে। একদিকে সরকার তাদের অস্তিত্ব রক্ষায় পারমাণবিক বোমাকে কভার হিসেবে ব্যবহার করছে, অন্যদিকে জাংমাদাং বাজারের মাধ্যমে এবং তথ্য প্রযুক্তির চোরাই পথে সাধারণ মানুষ ধীরে ধীরে বাইরের দুনিয়ায় আলো দেখতে শুরু করছে। বাইরের কঠোর নিষেধাজ্ঞা আর ভেতরের তীব্র তথ্য প্রবাহের এই দ্বন্দ্বে উত্তর কোরিয়ার ভবিষ্যৎ কোন দিকে যাবে? পারমাণবিক শক্তি কি কিম পরিবারকে আজীবন সুরক্ষিত রাখতে পারবে, নাকি দেশের ভেতরের অর্থনৈতিক ও সামাজিক পরিবর্তন একদিন এই নীরব অন্ধকারের প্রাচীর ভেঙে ফেলবে? উত্তর কোরিয়ার এই বাস্তব চিত্র এবং তাদের ভূ রাজনৈতিক অবস্থান নিয়ে আপনার বিশ্লেষণ কি? কমেন্টে আপনার মতামত জানানোর অনুরোধ থাকবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফলো দিয়ে আমাদের সাথে থাকবার অনুরোধ থাকবে।